নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে। তবে কয়েকদিন আগে দেখিয়েছিলাম সরষের তেলে কিভাবে ভেজাল করা হচ্ছে, রং অর্থাৎ সাদা তেলকে রং করা হচ্ছে, তার সঙ্গে ঝাঁঝ মেশানো হচ্ছে। আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই একটি শিশি, এতে একটি কেমিক্যাল রয়েছে, এই কেমিক্যাল দিয়ে ঝাঁঝটা মেশানো হয়েছে। আমি একটু প্রশান্তবাবুর সঙ্গে রয়েছেন ডক্টর প্রশান্ত কুমার বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, এবং সবাই আপনারা চেনেন যে এই যে খাদ্য ভেজাল একটা আন্দোলন আমি দীর্ঘদিন ধরে করছি। আমার সঙ্গে প্রশান্তবাবু কিন্তু বরাবর একইভাবে কাজ করছেন এবং উনি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু একই উপদেশ দিচ্ছেন, এবং সরকার থেকে যখন ওনাকে ডাকা হচ্ছে উনি একই উপদেশ দিচ্ছেন। অ্যাকচুয়ালি সরষের তেলের মধ্যে যে ঝাঁঝ আমরা যে বলি, যে ফ্লেভার যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যালাইল আইসোথায়াসায়ানেট বলে একটা কম্পাউন্ড থেকে আসে। আচ্ছা, এটা ন্যাচারাল এলে তো খুব একটা কিছু প্রবলেম হয় না, ন্যাচারাল তাও তো একটা লিমিট থাকে তার মধ্যে, সেইভাবে আসতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে এটা যখন কেমিক্যালি তৈরি করা হয়, যে কোনো মানে কেমিক্যালি তৈরি করতে গেলে সেটা হচ্ছে অ্যালাইল ক্লোরাইড আর পটাশিয়াম আইসোথায়াসায়ানেট, পটাশিয়াম থায়োসায়ানেট, আর হচ্ছে এই দুটো কম্পাউন্ড যখন মেশে, মানে অ্যালাইল ক্লোরাইড আর পটাশিয়াম থায়োসায়ানেট, এটা হচ্ছে অ্যালাইল আইসোথায়োসায়ানেটে কনভার্ট হয়। এখন মুশকিল হচ্ছে যে এই কনভার্সন যখন হয় সেই সময় পটাশিয়াম থায়োসায়ানেটটা যদি পুরোপুরি কম্বাইন না হয় অ্যালাইল ক্লোরাইডের সঙ্গে, তাহলে এটা যদি সেপারেট হয়ে থাকে, কারণ এটা তো আমি দেখছি কোনো লেভেল নেই, এরা কত পার্সেন্ট কনভার্সন সেটাও কিছু দেওয়া নেই। তো এইটা যখন মেশানো হচ্ছে তখন কেউ জানতেই পারছে না যে এটা পিওরলি অ্যালাইল থায়োসায়ানেট কিনা, বা পটাশিয়াম থায়োসায়ানেট কিনা, বা অ্যালাইল ক্লোরাইড কিনা। তো এটার মধ্যে তিনটেরই কিছু পার্ট থাকার সম্ভাবনা বেশি আছে, কারণ যখনই কোনো কেমিক্যাল রিয়াকশন হয় 100% কেমিক্যাল রিয়াকশন হতে অনেক সময় লাগে, এবং সেটা খুবই সময় অনেক ব্যয় সাপেক্ষ হয় 100% যদি আমি কনভার্সন করতে চাই। তো আমি এটাতে যেহেতু কোনো লেভেল নেই, ধরে নেবো যে সবগুলোই কম্পোনেন্ট আছে। এই তিনটে কম্পোনেন্টের কিন্তু প্রত্যেকটা ক্ষতিকারক, তার মধ্যে সব থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে এই অ্যালাইল ক্লোরাইড আর হচ্ছে পটাশিয়াম থায়োসায়ানেট। মানে এটা খেলে, আমরা তো ভোজ্য তেল খাচ্ছি, খেলে কি ধরনের ক্ষতি হতে পারে সাধারণত? এবার ওই যে কম্পাউন্ড গুলো যদি আমরা মেশাচ্ছি ঝাঁঝ হিসাবে, সেইটার কম্পাউন্ডের প্রথম কথা হচ্ছে যে আমাদের জেনেটিক্যাল চেঞ্জ হয়ে যেতে পারে। যেটা অ্যালাইল ক্লোরাইড, যেটা হার্লি কার্সিনোজেনিক, সেটা ক্যান্সার হতে পারে। এটা তো দুটো মারাত্মক ক্ষতিকারক দিক। প্লাস হচ্ছে কিডনি সমস্যা হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, এরপর এছাড়াও হচ্ছে যেসব লিভার ড্যামেজ হতে পারে। পুরো আমাদের যে বায়োলজিক্যাল সিস্টেম, তার উপরে কন্ট্রোল, হরমোনাল যে সিস্টেম আছে, সেই হরমোনাল সিস্টেমকে ইন্টারফেয়ার করতে পারে, সেখানে গড়বড় দেখা দিতে পারে। তো এটা আমরা যেসব আর কি এখন শুনি যে ওই যে অন্ধত্ব, বন্ধ্যাত্ব আর হচ্ছে পঙ্গুত্ব, যে তিনটে জিনিস আমরা শুনে থাকি প্রায়ই হচ্ছে। কারণ অনেকে দেখা যায় যে মানে কি বলবো, বন্ধ্যাত্ব, এখন ইনফার্টিলিটি তো রেট অনেকটাই বেড়ে গেছে। এইগুলোর কারণ কিন্তু আমরা রেগুলার বেসিস, সব থেকে বড় কথা ডেঞ্জারাস হচ্ছে এটা রেগুলার বেসিসে আমরা খাই, সরষের তেলটা আমরা রেগুলার ইউজ করি, এবং তাহলে রেগুলার বেসিসে আমাদের শরীরের মধ্যে এরকম একটা বিষাক্ত জিনিস যাচ্ছে, যেটা এরকম একটা কেমিক্যাল, যেটা আমি একটু আগে তো নাক দিয়ে জাস্ট এটার একটা স্মেল নেওয়ার চেষ্টা করেছিলাম। সত্যি কথা বলতে কি আমার ল্যাবেরও অন্যরাও একটা মানে জাস্ট শকিং মতো, মানে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো এটা তো জাস্ট উপর থেকে আর কি ঝাঁজটা নেওয়ার, মানে গন্ধটা শুকতে গিয়ে এইটাই যদি আপনার মানে পেটের মধ্যে যায়, এটা যদি আমাদের বডিতে অ্যাবজর্ব হয়, যখন আমি খাচ্ছি এটা তো আমাদের বডিতে অ্যাবজর্ব হচ্ছে, সেলের মধ্যে যাচ্ছে, সব পুরো বডিতে ব্লাডের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে, তাহলে কি অবস্থা হবে? সেটা বেরোবে কোথা থেকে? যখন বেরোবে কিডনি বা লিভারের মধ্যে দিয়ে, সেটাও তাহলে এফেক্ট করেই বের করবে, তাই সেটাও এফেক্টেড হবে। প্রসাদ, মানুষকে বাঁচাতে গেলে একটা জিনিস হচ্ছে ল্যাবরেটরি নেই কোথাও, ল্যাবরেটরি কোথায় আছে কেউ জানে না। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা সহজে বলতে পারি, যদি মানুষকে একটু বলে দিই যে সরষের তেল কেজি কত হওয়া উচিত অ্যাকচুয়াল, তার নিচে যদি দাম হয়, কম দামের সরষের তেল যদি কেউ দাবি করে, তাহলে সেটা খাওয়া উচিত নয়। এটা কিন্তু একটা আসল পদ্ধতি আমরা বলতেই পারি। না, সেটা তো একটা ঠিকই যে একটা সার্টেন অ্যামাউন্টের কস্ট তো সরষের তেলের হয়, সেটার থেকে কমে দেবে কি করে? তাহলে নিশ্চয়ই সে পাম অয়েল বা সস্তার কোনো কিছু অয়েলের সঙ্গে এই ফ্লেভার মেশাচ্ছে। এবং অনেকে আমাকে বলে যে ওই অয়েলটা তো ভালোই, যে পাম অয়েল দিয়ে ওটাও তো ভালো, ওটা তো তেল, ওটা তো বরঞ্চ হোয়াইট অয়েল, আরো বেশি স্বাস্থ্যকর, এটা অনেকে বলে থাকে। কিন্তু মুশকিল হচ্ছে এইগুলো,
ওই যে হোয়াইট অয়েলকে সর্ষের তেলের মতো কনভার্ট করার জন্য যে কালার এবং ফ্লেভার দেওয়া হচ্ছে, সেই কালার আর ফ্লেভারটা ম্যাক্সিমাম সব যেগুলো আর্টিফিশিয়াল কালারের ফ্লেভার থাকে, যেটা সেগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, সেগুলো আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতি করে। যেমন হচ্ছে সে তার মধ্যে একটা ক্যান্সার তো বটে। এটা আপনি যেটা বললেন সঠিক, যে দাম একটু দেওয়া ভালো, কিন্তু যখন আপনি মেডিকেলি যখন মানে এর ইরিকভারেবল, মানে আপনি রিকভার করতে পারবেন না, যখন একটা ক্যান্সার যদি হয়ে যায় সেটা তো ফেরত আসা যায় না। অতএব আপনারা এদিকে যাবেন না। একটা বেসিক জিনিস যেটা রেগুলার আমরা খাচ্ছি, 20 ml খাই বা 30 ml খাই, তার মধ্যে দিয়ে যদি এতটা পরিমাণ ফ্লেভার আমাদের শরীরে যায় রেগুলার বেসিসে, তাহলে কিন্তু এটা খুবই অনেক সময় এফএসএসআই যে লাইসেন্স থাকে এরকম একটু ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির কিনে খান, যেটা রেগুলার বেসিসে খাবেন। সেটাই আমি রিকোয়েস্ট করবো। আপনি বলেন যে টেস্টের এটা, অবভিয়াসলি টেস্ট তো আর একটা সাধারণ মানুষে কিভাবে টেস্ট করবে, সে বুঝতেই পারে না যে এই ঝাঁজটা আর্টিফিশিয়াল কি নর্মাল, মানে যেটা ন্যাচারাল ঝাঁজ হওয়া। সরষের তেলটা যখন রং করছিল, বিশ্বাস করুন আমি ওদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, মোবিল রং করতে যে রং ব্যবহার হয় আর সরষের তেল রং করতে সেই রং ব্যবহার করছে, তাহলে মাংস হবে কি? একদম, কারণ হচ্ছে ওই মোবিল বা এটা অয়েল সলিবল কালার হতে হবে, এটা যদি ওয়াটার সলিবল কালার হয় সেইগুলো মিশবে না সরষের তেলের সঙ্গে। সরষের তেল তো অয়েল, অয়েল সলিবল কালার, ওই মোবিল সলিবল কালার দেওয়াটাই সব থেকে ওরা সেফ মনে করে, কারণ ভালোভাবে মিশে যাবে। অতএব আপনারা বুঝতে পারছেন একটা মোবিল খাওয়া, যেখানে গাড়িতে বার্নিং এর জন্য গাড়িতে কাজে লাগে, যার লুব্রিকেট হিসেবে, সেই জিনিসগুলো আমরা খাচ্ছি, তো কতটা ভয়ঙ্কর জিনিস। এবং এই ধরনের যে কালার গুলো, সেগুলো একটু আগেই বললাম, এগুলো সব কার্সিনোজেনিক হয়, এগুলো ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।